এবারে যেটা হলো সেটা হচ্ছে যে দিদির নামে মাত্র 80 জন জিতলেন, হ্যাঁ এই 80 জনের মধ্যে দিদি জিতলেন না। হ্যাঁ এই জিনিসটাকে তুমি কিভাবে দেখো? আমি আমার মতো করে বলতে পারি যে উনি না মানে শোনেন কম বলেন বেশি। আমি তোমাকে হারার পরের বলছি এটা ঘটনা যে আমি তোমাকে বলছি এত বছর কাজ করে এটা ভাবিনি যে তৃণমূল পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল 80তে বান্ডিল হয়ে যাবে। আমি সত্যি ভাবিনি। আমি ভাবতাম যে কম সিট পাবে, কেন যেভাবে যাচ্ছে কম সিট পাবে, ওদের অনেক কাজকর্ম এদিক ওদিক, ওরা তো একটা রেজিমেন্ট ফোর্স বিজেপি পার্টি। এখন আমি যেটা লাস্টে যেটা ভেবেছিলাম যদি তৃণমূল পার্টি জিতেও যেত, আমি শিওর যে এই যে যাদের এই কাণ্ড কারখানা দেখছি আমার মনে হচ্ছে তাদের টাকা পয়সা দিয়ে বিজেপি কিনে নিত। দেখো ওদের একটা এজেন্ডা ছিল, আরএসএস একটা রেজিমেন্ট ফোর্স, ওরা কিন্তু কি করবে না করবে তার একটা প্ল্যান ছিল। আমি দিদিমণিকে দিনের পর দিন ইলেকশন, আমার এটা বলা উচিত না, কেন আমি বলি যে আমি ওনার ছবি তোলা ছাড়া ওনার এইসব রাজনৈতিকভাবে আমি 2016 পর থেকে আমি একটি কথা বলতাম না, কেন উনি কোনো শুনতেন না। ধরো আমি যদি কোনো একটা কথা বলতে যাই তখন উনি বলেন এই তোর কাজ তুই কর, ওই সব বিষয় তোকে নাক গলাতে হবে না। আমি কষ্ট পেতাম যে আমি কিন্তু দিদিমণির ওখানে সামান্য টাকা পয়সার জন্য কাজ করতে আসিনি, আমি ওনার একজন ওয়েল উইশার। এবং যে আনন্দবাজার থেকে চলে আসার পর আমি কিন্তু ওনাকে অনেক ইনফরমেশন দিতাম। তা সেইটা উনি কেন এরকম বলছেন তোর কাজ কর? মানে আমি তো দেখতে পাচ্ছি যে পুলিশ দিদিমণি যেখান দিয়ে যাবে 3-4টে মিছিল বা 3টে অনুষ্ঠান করবে একটা ইলেকশন প্রচারে, সেখানে একটা অনুষ্ঠান থেকে কপ্টার উঠবেন, আর একটা অনুষ্ঠানে যাবেন, আর একটা অনুষ্ঠানে যাবেন, মাঝখানে একটা অনুষ্ঠান যেটা আমি কভার করতে পারবো, আমি সেকেন্ড অনুষ্ঠানও করতাম, সেইখানে দেখতাম পুলিশ গিয়ে লোকজন হাঁটিয়ে দিচ্ছে যাতে তাড়াতাড়ি করে উনি আর একটা মিটিংয়ে চলে যেতে পারেন, কারণ লোক থাকলেই তো উনি হাত ধরবেন, কাছে যাবেন। এই যে মানুষের থেকে যে ডিটাচ এরকম হওয়া, এটাকে আমি একটা বড় কারণ দেখলাম। আর উনিও বয়সের কারণ না হলেও তারপরে যাই হোক একটা মেজাজে হোক উনিও ডিটাচ হতে শুরু করলেন। আমি তোমাকে একটা কথা বলছি, একটা মিটিংয়ে একটা ডিজন থাকবে, তার মধ্যে কেউ থাকবে না, তার ওপাশে রিপোর্টার ফটোগ্রাফার, তার ওপাশে পাবলিক। এই ডিজনটা ধরো 100 মিটার থেকে 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 700, 800, 1000 মিটার হয়ে যাচ্ছে। এগুলো কে বলবে? কেন উনি বলেছেন তোর কাজ তুই কর। আমি যখন বলতে গেলাম যে দিদি শোনো না, এই পুলিশটা কিন্তু লোক আটিয়ে দিচ্ছে, এটা ঠিক না, এই শোন তোর তোর কি কাজ? নমস্কার, শুরু করছি আজকে আমাদের মুখে মুখে পডকাস্টের নতুন পর্ব। আজকে আমার সঙ্গে রয়েছেন অশোক মজুমদার, যাকে আপনারা আগে দেখেছেন নির্বাচনের আগে, তাকে নিয়ে আমরা পডকাস্ট করেছি, পরিচয়টা আপনারা জানেন, তাও আমি সংক্ষেপে জানিয়ে রাখি। অশোক মজুমদার আমার কলিগ ছিলেন দীর্ঘদিন, আমরা আনন্দবাজারে একসঙ্গে কাজ করেছি। পাশাপাশি পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফটোগ্রাফার হিসেবে উনি ছিলেন নবান্নতে অ্যাডভাইজার পোস্টে, কিন্তু তিনি মূলত যেটা করতেন সেটা হচ্ছে মমতা ব্যানার্জির ছবি তুলতেন। এখন তাকে ডেকে আনার একটা কারণ হচ্ছে যে ক্ষমতা বদলে যাওয়ার পরে, ক্ষমতার মধ্যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ছিলেন তখন যা যা ঘটনা ঘটেছে, অনেক কথাই তো সরকারি একজন অফিসার হয়ে বলতে পারেননি উনি, সেই কথাগুলো উনি বলেন কি না সেইটা দেখার জন্যই আজকে আমরা এখানে পডকাস্টে তাকে আরেকবার ডেকেছি। থ্যাংক ইউ এখানে আসার জন্য, এবং তুমি আমাকে আবার সময় দিয়েছো তার জন্য আমি ধন্যবাদ। আমি প্রথম প্রশ্ন করার আগে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমাদের এই পডকাস্টের কো স্পন্সর কনকাঞ্জলি গোল্ড মার্ট বাংলায় সব থেকে বেশি দামে সোনা, রূপা এবং প্রেশাস এলিমেন্টস যাকে বলে সেটা ক্রয় করে থাকে। তার সমস্ত ডেসক্রিপশন আপনারা নিচের লিঙ্কে পাবেন। তোমাকে এবার একটা জিনিস জিজ্ঞেস করি, এই যে এত বছর আনন্দবাজার পত্রিকা থেকে রিটায়ার করার পরে বা বেরিয়ে যাওয়ার পরে এত বছর তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে এত ঘনিষ্ঠভাবে দেখলে, মানুষের তো অনেক না বলা কথা থেকে যায় যেগুলো সরকারি পদে থাকলে বলা যায় না। সেই বলার ব্যাপারে এখন আমি জানি না মানে সেটা কতটা সম্ভব, কতটা মন্ত্রগুপ্তি এখনও কাজ করে। আমি শুধু এইটুকু জানার জন্য আমি তোমাকে ডেকেছি যে তুমি এই যে ক্ষমতার ঘনিষ্ঠ অলিন্দে তুমি অনেক কিছু দেখেছো যে কথাগুলো লোকে জানে না।
এরকম একটা দুটো যেগুলো লোকে জানে না অথচ জানা উচিত বলে তো মনে হয়, এরকম কোনো ঘটনা কি তুমি শেয়ার করতে পারবে? আমি প্রথমে একটা যেটা কথা বলি সেটা হচ্ছে, তুমি যখন শুরু করলে তখন বললে যে আমার মানে না জানা কথা। আসলে সত্যি সত্যি আমি নবান্ন খুব তো কনফিডেন্সভাবে আমি ওনার কাছে ছিলাম। তা সেটা আমার পক্ষে মানে সব কিছু বলাটা সম্ভব হবে না, এটা আমি বলতে ওরমভাবে চাইও না। কিন্তু আমার দীর্ঘদিনের স্কুল কলেজ একটা রাজনীতির একটা ব্যাকগ্রাউন্ড, এবং তারপরে আমি আনন্দবাজার পত্রিকায় তোমাদের সাথে কাজ করেছি, এবং ওখানে অনেক বড় বড় সাংবাদিক তাদের সাথে কাজের সুযোগ পেয়েছি, কাজ করেছি। সব নিয়ে আমার নিজের একটা ব্যক্তিগতভাবে একটা ধারণা একটা ভেতরে ভেতরে তৈরি হয়েছে। আর মমতার ছবি তোলা, এই যে সবাই আমাকে এইভাবে যে বলে যে আমি তৃণমূল হয়ে গেছি, ব্যাপারটা তা না। মমতা আমার কাছে এর আগেও তোমার কাছে যখন এসেছে তখন আমি বলেছি যে উনি কিন্তু আমার কাছে একটা সবসময় একটা ক্যারেক্টার হয়ে, আমি সেই জন্য ওনার এতে ঢুকি। যখন আনন্দবাজারের সাথে আমার ঝামেলা হয়, গণ্ডগোল হয়, তারপরে উনি আমাকে ডেকে নেন, আমি ওনার কাছে যাইনি। এবং একটা সময় উনি আমাকে অশোকদা বলতেন, আমি মমতা বলতাম। তারপরে এটা পরের দিকে আমি দেখলাম যে উনি মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরে এটা খুব বাজে লাগছে, উনি অশোকদা বলছেন, আমি ঠিক না। তা উনি বলছেন দিদিতেই অভ্যস্ত। তা আমি মমতা দিদি বলা শুরু করলাম, আর মমতা তো সঙ্গে সঙ্গে সাডাং একদম অশোক তুই বলা শুরু করলি। ধরো তুমি তো একটা সিনিয়র সাংবাদিক, যখন আমরা মমতাকে দেখেছি আমরা মমতাকে দি বলতাম, মানে মমতা দি বলতাম। এখন দেখা হলে কি বলবো আমি ঠিক জানি না, কারণ আমি দেখেছি এটা একটা দস্তুর হয়ে গেছে ওনাকে দিদি বলা, এবং উনি আমাকে সুব্রত বলতেন। এবার এখন ঠিক তো জানি না এই জিনিসটা কি, কারণ আমি তো ক্ষমতার ওই অলিন্দ থেকে অনেকটা বাইরে। তোমার এই নামের পরিবর্তনটা কি কোনো পরিবর্তনের ইঙ্গিত? ইনফ্যাক্ট ওর ভাইপো ওকে দিদি বলে, যে ওর পিসি আসলে। হ্যাঁ, ওটা কি হলো জানো? সেটা হচ্ছে যে যখন উনি মুখ্যমন্ত্রী হলেন 2011-তে, তখন তার আগে অবধি আমি আমার কথাটাই বলতে পারি, ও তখন ওই রাইটার্সে এত ভিড় হতো, এত লোকজন যত করতো। তা দিদিমণি ওই থেকে রাইটার্স থেকে বেরিয়েছে, অশোকদা এগুলো এত তুমি একটু দেখে নাও, এত ভিড় আমি পছন্দ করি না, তুমি কেন একটু দেখো, তুমি তো অনেক সিনিয়র সাংবাদিক এই অশোকদা। তা আমার তখন মহা মুশকিল, তো মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পর অশোকদা বলছে, আমার দ্বারা তোমাদের মতো জার্নালিস্ট বুঝতে পারছো তারা খুব রাগারাগি করলো, এক অশোক বোস আমাদের, তুমি জানো ভালো করে যে রাজীব বোসের বুদ্ধদেব ভট্টাচার্য বেরিয়ে অশোকদা বলতো, আর এখন এই মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে অশোকদা বলছে। তা আমার না এটা কেমন একটু খটকা লাগতে শুরু করলো। তার মধ্যে উনি বলা শুরু করেছেন সব জায়গায় যে আমাকে সবাই না দিদি বলো, ম্যাডামও বলতে হবে না, দিদি বললেই হবে। প্রশাসনিক স্তরে ওনাকে ম্যাডাম বলতেই হতো, লোক কারণ IAS IPS বা WBC যেসব অফিসার ম্যাডাম করতে হবে, তাদের অফিসিয়াল ব্যাপার। তাছাড়া এমনি রাজনৈতিক দল এবং সাধারণ লোকজন উনি নিজেই অ্যানাউন্স করে দিলেন যে আমাকে না তোমাদের দিদি বলো, উনি কিন্তু নিজে বলেছিলেন। আমি এটা শোনার পরে তখন আমি আনন্দবাজার পত্রিকায়, তা আমি ভাবলাম যে এটা ভালো। তা আমি একদিন শটাং ওনার ঘরে একটা কাজে গেছি, আমি বললাম মমতা আমি কিন্তু তোমাকে করবো, দিদি বলা শুরু করবো, আর তুমি আর অশোকদা বলো না, কেন এটা খুব শুনতে কিরম লাগছে। তা দিদিমণি আমার এখনও মনে আছে একটু এরকম বেজলিন নিয়ে এরকম করছিল, হ্যাঁ ঠিক আছে, একটু লজ্জা পেলো আর কি, হ্যাঁ ঠিক আছে ওটা হয়ে যাবে, ঠিক আছে। বাস তারপর থেকেই আমি দিদি বলা শুরু করলাম, আর ও অশোক বলা শুরু করলো। তারপর কি হলো, অশোক তুমি থেকে অশোক তুই হয়ে গেল। আমি এরকম একটা কথা শুনেছি যে উনি অনেক সময় নাকি IAS IPS WBCS অফিসারদের তুমি করে কথা বলতেন, বা মাঝে মাঝে তুই বলতেন, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি, এবং সেটা কিন্তু প্রশাসনিকভাবে যখন এটা বলতেন, এটা নিয়ে আমরা সবসময় একসময় আলোচনাই করতাম, এবং যাদেরকে বলতেন যে ধরো একটা ডিজি, রাজেশ তুমি এটা দেখে নিও, বীরেন্দ্র তুমি এটা করে নিও, এটা কি হতো, উনি প্রশাসনিক মিটিংটাকে ওই যে একটা অদ্ভুত ব্যাপার করলো, সেখানে প্রেস ঢুকছে, বিডিও ঢুকছে, SDO ঢুকছে, এই যে সবাইকে নিয়ে একটা প্রশাসনিক বৈঠক, এটাতে আমি খারাপ কিছু প্রথমে বুঝতাম না, মানে আমার ভালো লাগতো যে উনি সব জায়গায় যাচ্ছেন, এই তোমরা গাড়ি করে যাবে না, তোমরা প্রাইভেট গাড়ি করে যাবে না, আমাদের সেখানে ওগুলি একটা বাস থাকবে, সবাই এসে ওই বাস আর কি, ওই যে তোমার ওই যে কি বলো না, ওই যে বড় বড় সেই বাসগুলো আর কি, ভলভো বাসে করে যাবে। আমার খুব ইন্টারেস্টিং লাগতো। প্রত্যেকটা IAS এবং IPS অফিসার, প্রিন্সিপাল সেক্রেটারি এবং তারা প্রত্যেকেই বাসে করে যাচ্ছে একসাথে। এটা আমার কাছে বেশ একটা নতুনত্ব লেগেছিল। কিন্তু যেটা লাগেনি সেটা হচ্ছে যে দিদিমণি তার স্বভাব ভঙ্গিতে উনি যেভাবে ওই মিটিংটা কন্ডাক্ট করছেন, আর তারপরে
প্রেস ঢুকিয়ে দিতেন। মানে ধরো এখন একটা ভিডিও কোনো একটা জিনিস নিয়ে এমনি বলতে শুরু করলো, ভিডিও কিন্তু ডিএমকে বলছে না যে আমার এখানে এই সমস্যা, এই হচ্ছে, হ্যান হচ্ছে, তেন হচ্ছে। উনি ভিডিওর সামনে হঠাৎ ধরো আমাদের ডিএমকে উনি 4টে কথা শুনিয়ে দিলেন, লাইভ টেলিকাস্ট হচ্ছে, সেটা দেখা যাচ্ছে। সুব্রত, এটা কিন্তু কেমন যেন আমাদের একটু লাগতো। এখানে তো একটা প্রোটোকল আছে, যেটা অ্যাডমিনিস্ট্রেশনের যে প্রোটোকলটা বলা হয়। দিদি মমতা এইসব প্রোটোকল কি হয়, কি ভাবে, কি না করে, এগুলো বোধহয় উনি মানে আমার দেখা কোনোদিনই না এটাকে ঠিকমতো পাত্তা দেয়নি। এই যে তুমি আজকে টিএমসির যে জায়গাটা তুমি দেখছো, এই যে এত ছেলে, এত মেয়ে, এত লোক, ওনারই সব লোক, আমরা কেউ না। কেন এরকম হয়ে গেল? তুমি আমাকে সত্যি কথা বলো তো, এটা হয়? একটা মহিলা, সেই মহিলা এরকম একটা পার্টি তৈরি করলো, সেই পার্টিটা আজকে এই জায়গায় চলে গেল। এই জায়গায় চলে গেল মানে 80 জনের মধ্যে এখন অবধি তোমার 60 জন, অ্যারাউন্ড 60 জন। ওরা যারা আছে তারা তারা কারা? তারা তো এটা ঘটনা যে দিদিমণি তো এটা বারেবার, আমি এটা খুব করে যেটা বলা উচিত না, তবে এইটুকু বলছি যে বলতো আমার ছবি ছাড়া যা তোরা একটা জায়গায় জিতে আয়, এটা ঘটনা। 2011 সাল থেকে তুমি যদি দেখো, সত্যি মমতা গিয়েই তো বলতো, নাহলে আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায় এরকম হয় যে ইলেকশনে তুমি দেখেছো যে সবসময় ওই নারদা সারদা কাণ্ডের আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিল। এই ছবি যেদিনকে আমরা দেখছি তখন ইলেকশন প্রচার চলছে, উনি তাৎক্ষণিকভাবে, কিন্তু আমরা অবাক, কি বলবেন উনি, সবাই টাকা নিচ্ছে, এভাবে নিচ্ছে, এ নিচ্ছে, ও নিচ্ছে, শোভন নিচ্ছে, আমাদের এখনকার যে মুখ্যমন্ত্রী সে টাকা নিচ্ছে, কি করবেন উনি? তুমি ভাবো সেই অবস্থাটা, বলো কত সাহস হলে উনি কিন্তু পাবলিকের সামনে বললেন যে 294টা ক্যান্ডিডেট ওদের ভুলে যান, ওরা কেউ না, ক্যান্ডিডেট আমি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের দিদি, আমি ক্যান্ডিডেট। সুব্রত, আমরা তো দিদিমণি তো টিএমসিতে বার করে আনলো, কই সেটা কোনো এফেক্ট পড়েনি তো 2021-এ। তার ঠিক 5 বছর বাদে, হ্যাঁ, তুমি তো খুব কাছ থেকে দেখেছো বলে হ্যাঁ, বলছি, কি এমন ঘটলো যে তার ঠিক 5 বছর বাদে উল্টে গেল। মানে আগের বারে 2021-এ হ্যাঁ, মানে দিদির নামে অনেক এমএলএ জিতেছিলেন, হ্যাঁ, কিন্তু দিদির নামে দিদি হেরে গেছিলেন নন্দীগ্রামে, হ্যাঁ, সেটা তো অন্য প্রসঙ্গ হলো। হ্যাঁ। আবার এবারে যেটা হলো সেটা হচ্ছে যে দিদির নামে মাত্র 80 জন জিতলেন, হ্যাঁ, এই 80 জনের মধ্যে দিদি জিতলেন না। হ্যাঁ। এই জিনিসটাকে তুমি কিভাবে দেখো? আমি আমার মতো করে বলতে পারি যে উনি না মানে শোনেন কম, বলেন বেশি। আমি তোমাকে হারার পরের বলছি, এটা ঘটনা যে আমি তোমাকে বলছি, এত বছর কাজ করে এটা ভাবিনি যে তৃণমূল পার্টি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল 80-তে বান্ডিল হয়ে যাবে। আমি সত্যি ভাবিনি। আমি ভাবতাম যে কম সিট পাবে, কেন যেভাবে যাচ্ছে কম সিট পাবে, ওদের অনেক কাজকর্ম এদিক ওদিক, ওরা তো একটা রেজিমেন্ট ফোর্স বিজেপি পার্টি। এখন আমি যেটা লাস্টে যেটা ভেবেছিলাম, যদি তৃণমূল পার্টি জিতেও যেত, আমি শিওর যে এই যে যাদের এই কাণ্ড কারখানা দেখছি, আমার মনে হচ্ছে তাদের টাকা পয়সা দিয়ে বিজেপি কিনে নিত। দেখো, ওদের একটা এজেন্ডা ছিল, আরএসএস একটা রেজিমেন্ট ফোর্স, ওরা কিন্তু কি করবে না করবে তার একটা প্ল্যান ছিল। আমি দিদিমণিকে দিনের পর দিন ইলেকশন, আমার এটা বলা উচিত না, কেন আমি বলি যে আমি ওনার ছবি তোলা ছাড়া, ওনার এইসব রাজনৈতিকভাবে আমি 2016-র পর থেকে আমি একটি কথা বলতাম না, কেন উনি কোনো শুনতেন না। ধরো আমি যদি কোনো একটা কথা বলতে যাই, তখন উনি বললেন, এই তোর কাজ তুই কর, ওই সব বিষয় তোকে নাক গলাতে হবে না। আমি কষ্ট পেতাম যে আমি কিন্তু দিদিমণির ওখানে সামান্য টাকা পয়সার জন্য কাজ করতে আসিনি, আমি ওনার একজন ওয়েল উইশার। এবং যে আনন্দবাজার থেকে চলে আসার পর আমি কিন্তু ওনাকে অনেক ইনফরমেশন দিতাম। তা সেইটা উনি কেন এরকম বলছেন, তোর কাজ কর? মানে আমি তো দেখতে পাচ্ছি যে পুলিশ দিদিমণি যেখান দিয়ে যাবে, 3-4টে মিছিল বা 3টে অনুষ্ঠান করবে একটা ইলেকশন প্রচারে, সেখানে একটা অনুষ্ঠান থেকে কপ্টার উঠবেন, আর একটা অনুষ্ঠানে যাবেন, আর একটা অনুষ্ঠানে যাবেন, মাঝখানে একটা অনুষ্ঠান যেটা আমি কভার করতে পারবো, আমি সেকেন্ড অনুষ্ঠানও করতাম, সেইখানে দেখতাম পুলিশ গিয়ে লোকজন হাঁটিয়ে দিচ্ছে, যাতে তাড়াতাড়ি করে উনি আর একটা মিটিংয়ে চলে যেতে পারেন। কারণ লোক থাকলেই তো উনি হাত ধরবেন, কাছে যাবেন। এই যে মানুষের থেকে যে ডিটাচ এরকম হওয়া, এটাকে আমি একটা বড় কারণ দেখলাম। আর উনিও বয়সের কারণ না হলেও, তারপরে যাই হোক একটা মেজাজে হোক, উনিও ডিটাচ হতে শুরু করলেন। আমি তোমাকে একটা কথা বলছি, একটা মিটিংয়ে একটা ডিজন থাকবে, তার মধ্যে কেউ থাকবে না, তার ওপাশে রিপোর্টার, ফটোগ্রাফার, তার ওপাশে পাবলিক। এই ডিজনটা ধরো 100 মিটার থেকে 700, 800, 1000 মিটার হয়ে যাচ্ছে। এগুলো কে বলবে? কেন উনি বলেছেন তোর কাজ তুই কর। আমি যখন বলতে গেলাম যে দিদি শোনো না, এই পুলিশটা কিন্তু লোক হাঁটিয়ে দিচ্ছে, এটা ঠিক না, এই শোন,
তোর কি কাজ? মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকতো, তোমাকে এর আগে বলেছি যে কোচবিহার থেকে উনি এতে যাচ্ছেন, দাঁড়িয়ে থাকতো মানুষ, কিন্তু হয়তো অত মানুষ ওনাকে না ভোট দিল, মানুষ কিন্তু ওনাকে ছুতে চাইতেন, মানুষ ওনাকে দেখতে চাইতেন, ওনার চলা ফেরা, কথা বলা, এই বলা, এই জিনিসটাকে আমার মনে হয় না যে আমরা কোনো একটা কাজে লাগাতে পেরেছি। উনি মানুষের থেকে ডিটাচ হতে শুরু করলেন। এক হচ্ছে যে পুলিশ প্রশাসন, এমএলএ এমপি যারা ওনাকে ঘিরে থাকতো, মন্ত্রীরা ঘিরে থাকতো, তারা তো তোমাকে বলছি, দেখো আমি সব কথা বলবো না, আমি মন্ত্রীদের কথা বলছি, এসে ওপরে এসে জিজ্ঞাসা করছে আজকে মুড কেমন? দিদিমণির মুড ঠিক আছে তো? একটা ফাইল ছিল, ভাবলাম এ করবো, একটা অফিসারকে জিজ্ঞাসা করছে, আমি চুপ করে শুনতাম, এ কি মুড কি, মানে মানে এরকম। তাহলে সে ভাবছে মুডটা না ঠিক করলে আমি ঠিক ফাইলটা দিলে আমার ফাইলটা সই হবে না। আমি তোমাকে একটা কথা বলি, গণতন্ত্রে হেরে গেলাম, হেরে যাওয়ার পরে তুমি যে প্রথম প্রেস কনফারেন্স একটু আগে আলোচনা করে তোমার সাথে, উনি বললেন যে আমি হারিনি, আমাদের হারিয়ে দেওয়া হয়েছে, আমি পদত্যাগ করবো না, আমি কেন গভর্নরের কাছে যাবো? শুভ তোমার পছন্দ হয়নি, কারোর পছন্দ হয়নি। আমি ওখানে যারা বসেছিল তাদের পছন্দ হয়নি, কোনো এমএলএর পছন্দ হয়নি, কোনো এমপিদের পছন্দ হয়নি। কেন? একটা মাঠে কেউ যদি খেলা হতে যায়, একটা কেউ হারবে কেউ জিতবে, তাই বলে কি খেলা যে হেরে গেছে বা যে জিতেছে সে কি কোচের সাথে হ্যান্ডশেক করে না, কথা বলে না, তার মতো করে রেগুলেশন দেয় না? এগুলো কেন হবে? তুমি তো মমতা ব্যানার্জির এত বিজয়, মানে এই যে তোমার 21শে জুলাই থেকে শুরু করে নানান রকম ঘটনা তুমি ছবি তুলেছো, মমতা যেদিন হেরে গেল সেদিন তুমি ছবি তুললে? হ্যাঁ, তুললাম। 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে। হ্যাঁ। তো তুমি নবান্ন কতদিন গেছো? নবান্ন আমি 6 তারিখ থেকে বেরিয়ে গেছি। কেন? আমি দেখলাম যে ওই পুলিশ ঘিরে ফেলেছে, কি নিয়ে যাচ্ছি কি না নিয়ে যাচ্ছি, কি এ করছি হ্যান্ড করছি, এমনভাবে পুলিশ, আধা সামরিক বাহিনী আর অচেনা দুটো অফিসার, তারা নোট করছে এ করছে। আমি তো ওখানে কন্ট্যাক্ট ছিলাম, আজকে এটা বলতেই পারো তোমরা, ধরো যে আরও যারা ছিল আর কি, আইএস অফিসার যারা ছিল, যারা সাংবাদিকও তো ছিল 2-1 জন। হ্যাঁ, সাংবাদিক ছিল, তারা প্রত্যেকে। কেন? এটা দিদিমণি, আমি যেটুকু শুনেছিলাম যে মুখ্যমন্ত্রী একটা পাওয়ারে সে তার মতো করে কিছু অ্যাডভাইসার ওখানে নিয়োগ করতে পারে যে কোনো সময়। আমি সব কিছু বুঝিয়ে ওদেরকে দিয়ে এসেছি, পারে এসে রাজেশ পাণ্ডে, আমি তাকে সব বুঝিয়ে দিয়ে এসেছি, আমার ল্যাপটপ, আমার কাজ যা কিছু ছিল ওটা বুঝিয়ে দিয়ে এসেছি। কিন্তু আমি ডিসাইড করেছিলাম 4 তারিখে রাত্রের পরে, ওই 5 তারিখে না 6 তারিখে প্রেস কনফারেন্সটা করলো, আমার ঠিক মনে পড়ছে না। দিদি 5 তারিখে করলো। 5 তারিখে করলো। দিদি যখন ওই কথাটা বললো না, আমি সত্যি বলছি আমার তখন আর ভালো লাগেনি। 2014 অক্টোবরে জয়েন করেছিলাম, তারপর থেকে এরকম ডিসিশন, দিদিমণি এরকম বহু কিছু জিনিস আমার পছন্দ হতো না, কিন্তু আমি বলতাম না। কেন বলতাম না? দেখো সুব্রত, আমি গরিব মানুষ, আমি ওনার ছবি তুলছি, একটা দিকে আমি ওনার একটা ডকুমেন্টেশন করছি, আর একটা হচ্ছে যে আমার সংসারে আমি কিছু টাকা পাই, টাকাটা যদি চলে যায়, এই যে আমাকে চটি চাটা বলে এত লোকে এত গালাগালি করতো, দেখো এটা আমাকে দিদিমণি বলেছিল, তুই একটু ডিজিটালটা ভালো করে একটু করতো, তুই এটা করতো। এটা কিছুদিন আগেও আমাকে অভিষেক ফোন করে বলেছে পডকাস্ট কর, জোরে কর, হ্যান কর, কিন্তু আমি ডিসাইড করেছিলাম 5 তারিখে না 6 তারিখে প্রেস কনফারেন্স করে আমি যাবো না, আমার কষ্ট হবে, আমার এখন কিছু নেই, আমি আগামী 5 বছর আমার সংসারে, মানে 5টি বছর আমাকে এখন কিছু একটা করতে হবে। এলো দিদিমণি, আমি কেন গেলাম? আস্তে আস্তে গেলাম, যাতে দিদিমণি না বোঝে আমি ওনার পাশে নেই। হ্যাঁ, আমি ওনার পাশে আছি, কিন্তু আমি মন থেকে ছিলাম না। মানে অ্যাটলিস্ট মমতা ব্যানার্জি তো ক্লেম করেন যে উনি খুব গরিব ইয়ে থেকে উঠেছে। হ্যাঁ, গরিব মানুষের কষ্ট উনি বুঝতেন না। দেখো তোমাকে একটা কথা বলছি, উনি গরিব মানুষের কষ্ট বুঝতেন বলেই যে আজকে তুমি যদি বলো যে নামটা চেঞ্জ হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা হয়ে গেল, কিন্তু এগুলো তুমি করেছেন। আজকে গাড়ি থেকে নেমে গিয়ে ছেলেদের পায়ে জুতো না দেখে সঙ্গে সঙ্গে পার্থ চ্যাটার্জিকে, যে এখন যে এবার হয়নি, শিক্ষামন্ত্রীকে উনি ডাইরেক্ট ফোন করে তো কথা বললেন যে স্কুলে ব্যাগ, চটি এবং এগুলো দিতে হবে, আমার সামনেই হচ্ছে। আচ্ছা, তারপর তোমাকে একটা কথা বলছি, যেতে 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 বাঁকুড়ার একটা পুরুলিয়ার একটা জায়গায় উনি হট করে আল দিয়ে চলে গেলেন, চলে গিয়ে মিড ডে মিল চলে গেলেন, সবাই তো আনন্দে চলে এলো, বাচ্চা বাচ্চা সব ছেলে মেয়ে আদিবাসী চলে এলো। উনি বলেই যে তোদের খাবার দে, খাবারটা একটু দেখি, খাবার খেলেন। শুধু নিজে খেলেন না, নিজে কিন্তু একটু ঝাল, আমি তোমাকে বলছি দিদিমণি একদম ঝাল খান না, এবার মুখে দিয়ে একটু ঝাল লাগলো। উনি কিন্তু কী করলেন, বাসুদেববাবু তখন ছিল যে চিফ সেক্রেটারি, বাসুদেব বন্দ্যোপাধ্যায়, বাসুদেববাবুকে ডাকলো, এই কোথায় গেল চিফ সেক্রেটারি, বাসুদেববাবু কোথায় গেল, ডাকতো, এই বাসুদেব, সেটা বিচ্ছিরি নোংরা ঠালা, এই বাসুদেববাবু দেখুন তো, এইটা হচ্ছে ওনার ক্যাচ। বাসুদেববাবু ওই লম্বা চওড়া সে, উনি সেই এদিকে একটা, হ্যাঁ একটু ঝাল লাগছে,
আমি তোমাকে বলছি, এটা উনি গরিব ছিলেন বলে, গরিবের লোক ছিলেন বলে উনি কিন্তু ওইভাবে জিনিসগুলো করতে পারতেন। এগুলো কিন্তু অন্য অন্য লোকের পক্ষে করা কোনো মুশকিল। এখনও তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে মমতা হেরে গেছে, এটা হওয়ার ছিল। কিন্তু তুমি জানো যে হেরে গেছে বলে আমার মা নেই, এটা ছেড়ে দাও, আমি এরকম বন্ধু বান্ধবে যারা জার্নালিস্ট, তাদের অনেকে, যেহেতু আমি ওনার ছবি তুলতাম, ওনার কাছে থাকতাম, আমার কাছে না মাঝে মধ্যে মানে বোর হতাম, এই কেন শরীরটা কেন রোগা হচ্ছে, এই কেন ওটা কি হলো, এই উনি জ্বর হয়েছে কেন। তুমি জানো তারা খুব দুঃখ পেয়েছে। তাহলে আমি যেটা তোমাকে বলতে চাইছি যে মানুষ এই যে টাচ করা, একটা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তাদের একটা ধারণা যে গরিবের মানুষ, এই করে মানুষ, হকাররা ভাবছে এই আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে এটা হতো না, এই যে সবাই মিলে এই ভাবনা চিন্তা, এটা কিন্তু একটা কেন্দ্রে, একটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরেই। কিন্তু আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, আজ একটু বড় বড় কথা তোমার সাথে এসে বসছি, সেটা হচ্ছে যে তুমি যখন একটা জায়গায় রিচ করবে, তখন কিন্তু তোমাকে আবার ভাবতে হবে দেশটা, রাজ্যটা কী করে পরিচালনা করবে। তুমি ভাবো তো সুব্রত, যে একটা অর্ডিনারি একটা এক্স চেয়ারম্যান বা চেয়ারম্যান বাদুড়ের মতো জায়গায় পাট খেতে 3 লক্ষ কত 3 কোটি 10 লক্ষ টাকা ক্যাশ পাওয়া যাচ্ছে। এটা হয় কখনো? এটা তারপরেও আমি এখনো বলছি এটা দিদিমণির দোষ নেই, দিদিমণি জানে না, কিন্তু দোষটা নিতে হবে তো 3 কোটি টাকা ক্যাশ আমার বাড়িতে দিয়ে গেলে আমি 1 বছরে গুনে উঠতে পারবো না। কিনবে একটা ওই কাউন্টিং মেশিন। না কাউন্টিং মেশিন, সে তো যারা ধরে তারা কাউন্টিং মেশিন এনে ওরময় বলো না। তাহলে ঘটনা হচ্ছে যে এই যে ব্যাপক হারে দুর্নীতি, আমার কাছে খবর হচ্ছে যে সত্যি কি উনি জানতেন না? এটা তো তুমি একটা কথা বললে, যেটা হচ্ছে মুখ্যমন্ত্রী হিসেবে ওনার পরিচালনার কথা, যেটা হচ্ছে রাজ্যটার অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে পরিচালনা করতে হয়। আমি তোমাকে জিজ্ঞেস করছি, যেহেতু তুমি খুব কাছ থেকে দেখেছো, মানে আমি তোমাকে 24 ঘন্টা না হলেও তুমি কালীঘাটের বাড়ি থেকে শুরু করে নবান্ন এবং যেখানে গেছেন, এই যে জায়গাটা, যে তৃণমূল তৈরি হয়েছিল বিকজ অফ মমতা ব্যানার্জির কারিশমা, সেইখানে পার্টির পরিচালনা উনি কিভাবে করতেন? আমার যেটা মনে হয় যে, দেখো সুব্রত, আমি সত্যি কথা বলে দিই, পার্টি আমিও খুব করেছি, সেটা হচ্ছে যে উনি কখনো কাউকে সেরকমভাবে দায়িত্ব দিয়ে সুখী থাকতেন না। উনি প্রত্যেকটা জিনিসে, ধরো তোমার এইটা কি হলো, তোমার ঘরে রং কি হলো, মানে তুমি যে এরকম একটা স্টুডিও যা চালাও, তাতেও কিন্তু তোমার এখানে 2-3 জন আছে, তাদেরকে অনেক দায়িত্ব আছে, তুমি সেগুলো করো না। আমার দিদিমণি যেটা হলো, এই যে পার্টি, তুমি বলছো পার্টিতে যারা থাকতো তারা কি কোনো কথা বলতো নাকি? কে বললো কথা বলতো? সেখানে যে সিনিয়র যারা রয়েছেন, যেমন ধরো শোভনদা, তোমার শোভনদেব চট্টোপাধ্যায়ের কথা বলছি, বা ধরো সুব্রত বক্সির কথা বলছি, বা এর আগে যতদিন মানে বেঁচে ছিলেন সুব্রত মুখার্জি, এদের সাথে কিভাবে বিহেভ করতেন? আমি তোমাকে বলছি কেউ কিছু বলতো না। সুব্রত মুখার্জিও কিছু বলতো না, খুব একটা বলতো না। আমি তোমার একটা কথা বলি, সুব্রত মুখার্জির কথা তুমি বললে, দিদিমণি বসে আছে, ঝাড়গ্রামের সভা হচ্ছে, আমাদের এসপি হচ্ছে ভারতী ঘোষ, ঠিক আছে, ভারতী ঘোষ অ্যাঙ্কার করছে, পুলিশ অ্যাঙ্কার করছে, ভারতী ঘোষ। তৃণমূলের সভা হচ্ছে না, গভর্নমেন্টের একটা সভা, আচ্ছা ঠিক, গভর্নমেন্টের সভা, ভারতী ঘোষ অ্যাঙ্কার হচ্ছে, সুব্রতদা পাশে বসে আছে, দিদিমণি এসে বসলো, সুব্রতদা পাশে বসে আছে, ভারতী ঘোষ বলছে, হঠাৎ ভারতী ঘোষ এসে দিদিমণিকে পায়ে হাতে নমস্কার করলো, একদম প্রণাম করলো। তুই বিশ্বাস করে পেছনে ছিলাম, সুব্রতদা সঙ্গে সঙ্গে দিদি বললো, মমতা এটা ঠিক হলো না, দেখবি কালকে কিন্তু এর। কেন? কোনো আইপিএস অফিসার প্রণাম করতেই পারে, কেন প্রণাম করবে না? কিন্তু পাবলিক প্লেস, আর সে টুপি পরে আছে, আইপিএস অফিসার, সে কেন প্রণাম করবে? আমি জানি না দিদিমণিকে উত্তর দিয়েছিল, আমি সুব্রতদার কথা শুনছিলাম, কিন্তু দিদিমণি, আমি বললাম দিদিমণিকে পাত্তাই দেয়। সেই ভারতী ঘোষ কী হলো? তাহলে দিদিমণি যাদেরকে দেখছেন, যারা আশেপাশে বসে আছে, যেসব নেতা হ্যান থেকে, দিদিমণি তাদের কথা কি সত্যি শুনতো? সেই ভারতী ঘোষ কি অবস্থা তোমরা পরের দিকে দেখেছো, সে নাকি দিদিমণি পোজ করে দিয়েছে, করে নানা রকম গল্প, তার নানা রকম ব্যাপার আর কি। এটা সুব্রতদা বললো, কিন্তু সত্যি কি এটা শোনা হয়েছে? আমি যত দিন গেছে প্রশাসনিকভাবে দিদি যেগুলো করা উচিত ছিল, আজকে আমি এখানে জোর করে বলছি, দিদি সেগুলোকে ঠিকমতো করেনি। দিদিমণি ভেবেছিল চলবে, এরমই চলবে না, এরম চলে না।
গণতন্ত্র এরকম চলে না। মানে তুমি এখন অবধি যে কথাগুলো বললে তাতে আমার কোথাও জানি এটা মনে হচ্ছে একটা রাজ্য চালানো বা একটা পলিটিক্যাল পার্টি, মানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এটা মানে একটা পাড়ার ক্লাবের মতো। দেখো, এটা এই ক্লাব কথাটা বললে তা আমি তৃণমূল দলটাকে বা আমার এক্স মুখ্যমন্ত্রী বা দিদিমণিকে একটু ছোট করা হয়, আমি ঠিক এইভাবে বলবো না। আমি তোমার একটা কথা বলি, এই যে সেদিনকে মিটিং হলো, যে হেরে গেছে, কেন হেরে গেল, কেন হেরে, তুই হেরে গেলি কেন, এই বীরবাহা তুই কেন হেরে গেলি বলতো, কীভাবে বলতো, তোর এত আদিবাসী, ওখানে আমরা এত কাজ করেছি, এই করেছি, তুই কেন হেরে গেলি, এসব দিদিমণি তো জিজ্ঞাসা করেনি। কি করেছিল সেদিনের মিটিং? কিছুই করেনি। আমার তো তার মধ্যে সবচেয়ে বেশি একটা রাগ হচ্ছে যে অভিষেককে নিয়ে যে এরকম একটা টালমাটাল আমাদের এখানে চলছে, আমরা যখন সবাই বুঝতে পারছি। আমার সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছিলেন না? আমাদের সংসারে যখন একটা চারটে ছেলে থাকলে একটা ছেলেকে নিয়ে যদি গণ্ডগোল হয়, তাহলে সেই ছেলেটাকে আমি একটু কিছুদিন তাকে ত্যাগ করছি না, আলাদা তো রাখবো, তো উনি তো রাখেননি। উনি ওনাকে নিয়ে এসেই বলা বলি শুরু করলেন। একবার উনি বলছেন হ্যাঁ তুমি বলো, তুমি বলো, তুমি বলো, উনি বলতে শুরু করলেন। আমি তোমাকে বলছি, যত সামনে বসেছিল, আজকে যে জিনিসটা হচ্ছে সেই সিমটম আমি সেদিনকে জানতাম, কেউ শুনতো না, কেউ শুনতো না। প্রত্যেকের বসে আছে, কেউ চোখ বোধা করছে, কেউ ঘুমোচ্ছে। ও বলে গেল, অভিষেক বলে গেল, তারপরে দিদিমণি বলা শুরু করলো। আচ্ছা, সামনে যারা বসে জিতেছে, পুলক, বাহ তুই ভালো রেজাল্ট করিস, কী করে তোর ওখানে কী হলো, কী করে জিতলি তুই এত ভোট কী করে পেলি, আমাদের এই অবস্থা শুনেছেন কোথায়? আজকে আমি তাদের নাম বলছি না, আমি বীরবাহা আমাকে এটা বলেনি, কিন্তু আমি এভাবেই বলছি, সেটা হচ্ছে যে যারা হেরে গেল, অরূপ ঠিক, ইন্দ্রনীল, কী ব্যাপার, চন্দননগর, এত কাজ করেছো তুমি, প্রত্যেকটা সপ্তাহে যেতে, কী করে হেরে গেলে? তাহলে আমার ঘটনা হচ্ছে যে এখন কি উনি একটাই কথা বললেন যে প্রত্যেকটা জায়গায় সিআরপি দিয়ে, আধা সামরিক বাহিনী দিয়ে, লোককে দিয়ে মার করে, ওদের লোক কোথায়, বিজেপির লোক কোথায়? লোক তো সব আমাদের। আর তুমি আমাকে একটা কথা বলো যে আমরা তৃণমূল দল 80টা সিট পেয়েছে আর 41% ভোট পেয়েছে, তাহলে ভয় কিসের আমি তো বুঝতে পারছি না। বিজেপি কি এমন করলো? হ্যাঁ, ওদের হাতে প্রশাসন আছে, পুলিশ আছে, আধার সঙ্গে ব্যবহার, আমরা কোথায়? এই তো দিদি ওয়াইচা আনালি যারা এটা করলো, তো দিদি তো দেখলো অনেক লোক, তাহলে এতদিন 26 দিন 27 দিন আমরা দেরি করলাম কেন? কিসের দেরি? উনি কেন চুপ করে ঘরে বসে গেলেন? ওয়াই চ্যানেলে কিরম লোক হয়েছিল? খারাপ লোক হয়নি, ভালো লোক হয়েছে। যদিও অনেকে, দেখো আমি কথা বলছি এর মধ্যে, আমি এখন এটা উচিত না, তুমি একটা মিডিয়ার লোক, আমিও একটা মিডিয়ার লোক থেকে এইগুলো কথা বলি, সেটা হচ্ছে যে আমরা যা হয় সেটাই তো আমরা দেখাই, টিভিতে তাই দেখায়, কিন্তু ওয়াই চ্যানেল কিন্তু লোকজন হয়েছে, এটা বলে লাভ নেই। আমাদের এখনকার মুখ্যমন্ত্রী বলেছে কিছুই লোক হয়নি, 200টা মিডিয়া টিম, বাজে কথা। 200 মিডিয়া টিম কোথায়? তুমি ভালো করে মিডিয়া লোক হয়ে বুঝতে পারছো, লোক হয়েছে। এখনও তোমাকে বলেছি যে এটা এখনও তোমাকে বলছি এটা পজিটিভ, যে দিদিমণি বেরোলে না, মানে উনি কি লোক হয়, দেখতে হয়, ওনাকে দেখার জন্য হয়, ওনার কাণ্ড কারখানা যা উনি করেন তার জন্য হয়, গান শোনার জন্য না, গান শোনার জন্য তো সে তো আমি মনে করি যে গান যেভাবে করছে লোকে অনেকে এটা নিয়ে খুব অনেক রকমের হাসাহাসি এটা করছে, তুমি যে, কিন্তু আমি একটা কথা বলবো, দেখো উনি তো একটা মেয়ে মুখ্যমন্ত্রী হলো, তা সে যদি ছবি আঁকে, ছবি তোলে বা গান করে, এটাতে আমি কোনো দোষ দেখি না। কিন্তু আমি দেখতে পাচ্ছি গান করা নিয়ে আমাদের এখানকার কিছু মন্ত্রী তারা আর কি ওনাকে জোর করেই একটা গান করাবেন। বাথরুমে তো আমিও গান গাই, কিন্তু আমি পাবলিক স্পেসে কোনো দিন কি গান গাইবো? বিশেষ করে আমি যদি মুখ্যমন্ত্রী হয়ে যাই। তোমার একটা কথা বলি, ওনার মাথায় এরকম নানা রকম চিন্তা আছে দেশ সম্পর্কে, দর্শক, উনি কখন কি করবেন। আমি তোমাকে একটা কথা বলছি, আগরতলা এয়ারপোর্টে এগুলো বললে সিমটমগুলো বুঝবে। উনি ঢুকলেন, আমরা বসে আছি, ফ্লাইট একটু লেট, আমরা পরে যাব, আরও দু একজন সাংবাদিকও বসে আছেন আর লোক বসে আছেন, একটা ছবি দেখা যায়, সেই ছবিটা হুসেন এঁকেছে। উনি ঢুকলেন, এটা কি এঁকেছে? এটা কোনো ছবি হয়েছে? কথা শোনো, এটা হাসির ব্যাপার হবে, আমি কিন্তু হাসবো না। ছবি হয়েছে। আমার পেছন থেকে একজন সাংবাদিক বলল, দিদি ওটা হুসেন। এর চেয়ে ভালো ছবি আঁকি। গানের ব্যাপারেও তাই না, গানের ব্যাপারে উনি কিন্তু বলেননি যে এর চেয়ে আমি ভালো গান গাই, এটা বলেননি। কিন্তু ঘটনা হচ্ছে না, ওনার না কতগুলো ইচ্ছে হয় যে উনি একটু গান, একটু আদিবাসীদের নাচ,
এটা ওনার আছে। এগুলো এগুলো তুমি এই গানটাকে নিয়ে যদি বেশিক্ষণ যাও, আমার কথা অত বলতে পারবো না। তবে এটা ঘটনা যে সব জায়গাতেই উনি ওই ইন্দ্রনীল বলবে, আর উনি একটা উঠে গিয়ে হ্যাঁ কেন আমি এখন গাইবো না, আমার গলা খারাপ, এ খারাপ। আমার মনে হয় এইটা তোমাদের কাছে খুব খারাপ লেগেছে, মানে গলা খারাপ, তাহলে তুমি গায়ে উঠতে পারো, আর তুমি তো গায়ক না। আমি বলছি উনি গান গাইতে পারেন, কেন পারেন আমি তোমাকে বলছি। তোমার মনে আছে যেবার নন্দীগ্রামে মিটিংয়ের পরে দীঘা যাওয়া হলো, আর এখানে একটা স্কুলে মেটিয়াবুড়ি যে একটা পুলিশকে মেরে ফেলা হলো একটা ব্যাপারে, তা সেদিনকে ওই ঘটনার পরে তখন কুণাল ছিল, কুণাল তো মাঝখানে ছিল না, দিদিমণি ওই তখন সৈকতাবাস ছিল, আর অন্যান্য ওইসব নতুন সার্কিট হাউস হয়নি। উনি কিন্তু নিচে অনেকক্ষণ গিয়ে, আমি একটা জায়গায় মানে একটু নিজের মতো করে রাত হয়ে গেছে, রোজ আর কে দিদিমণির সাথে থাকবে, আমি আমার মতো খাওয়া দাওয়া করছি, একটা গান করছেন উনি। এবং সেটা আমি সত্যি বলছি সুব্রত, হাসাহাসি করবে না, সেটা হচ্ছে যে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান এবং আরতির গান। আমি তোমাকে বলছি সুব্রত, আমি যাওয়া মাত্র, আমি যেখানে যখনই যাবো, হ্যাঁ ক্যামেরা নেই তো, হ্যাঁ এ নেই তো, আমি ওই জন্য কিছুই নিয়ে যেতাম না। আমার মনে হচ্ছিল যে আমি মোবাইলটা নিয়ে এলে ভালো হতো। সত্যি ভালো গাইছিল। তারপরের দিকে তোমরা যেগুলো শুনেছো পাবলিকলি, সেগুলো হয়তো একটু খারাপ এদিক হয়েছে, তোমাদের হাস্যকর ব্যাপার হয়তো হয়েছে। সত্যি গলা খারাপ হয়ে গেছে, সত্যি গলাটা খারাপ হয়ে গেছে, কিন্তু ওনার গলা কিন্তু খুব একটা খারাপ না। এবার সন্ধ্যা মুখোপাধ্যায় কি বলেছে সেটাকে বাড়িয়ে আরও 4 জন ওটাকে আরও বার করে দিয়েছে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এগুলো না আমি বুঝতে এগুলো করছি না। কিন্তু একটা ঘটনা যে ওনাকে কিন্তু উনি গায়ক, গায়িকা, খেলোয়াড়, ওনার কাণ্ড কারখানা সব দেখে তারা কিন্তু একটু অবাকই হতো, কেন উনি এতটাই নর্মালভাবে তাদের সাথে মেলামেশা করা, জড়িয়ে ধরা, বা তোমার ওই গানটা, এই তোর সিরিয়ালটা, ওটা এটা খবর রাখতো। আজকে তুমি এখানে দুর্গাপুজোর এতে কার্নিভেলে উনি মন্ত্রীরা নেই, লোকেরা নেই, উনি আর্টিস্টদের সাথে নাচানাচি করছেন, এগুলো দেখছো, কিন্তু উনি তো এইরকমই। এগুলো আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এইগুলোকে না দেখে প্রশাসনিকভাবে আমি যেটা দেখতে, সেটা হচ্ছে ধরো ওই আনটক্কা কথা বলে দেওয়া, একটা ডিজিকে একটা আইসির সামনে কিংবা একটা পুলিশের সামনে যাচ্ছে তাই ভাবে 4টে কথা বলে দেয়। এরকম আলটপকা কথা উনি এমএলএদের বলতেন? হ্যাঁ বলতেন, মন্ত্রী, এমএলএ, প্রিন্সিপাল সেক্রেটারি, আমি তো কতবার শুনছি তুমি যাও না, আমি তো বোধহয় এই 2014 থেকে এর মধ্যে বোধহয় 3বার রিজাইন করতে গেছি, এবং সেই রিজাইনটা আমার আজকে আমার প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম মাধব, ওটা তো আমারই নামে বলে দিয়েছিল, এই তুই টাকা পয়সা দিয়ে সবার কাছে ছবি বিক্রি করিস, আমার ছবি বিক্রি করে তোর আমি জানি না, আমি কাদের ছবি বিক্রি মানে কোনো ব্যাপার না, ছবি বিক্রি করে যাদের বিক্রি করি তারা তো দিদিমণিকে আগেই বলে দেবে। আমার তো একটা ভালো ছবি হলে আমার কাজ হচ্ছে যে সেই কাগজকে একটা ছবি দেয়া, এবং তারা সেই ছবিটা, কারণ আমি কাছে থাকি, আমার পক্ষে ছবিটা একটু বেটার হয়, তা আমি সেই ছবি দিতাম। তাই আনটপকা কথা, এরমভাবে কথা, এবং সেই কথার কোনো গ্রামার নেই, কোনো ভেবে বলা, এগুলো উনি কোনোদিনই বলেননি। ও আগেও বলতেন না, এখনও বলেন। আমি 2-1 জনের কাছে শুনেছি যে উনি মাঝে মাঝে খুব রেগে গেলে উনি মানে যেটাকে আমরা কি বলবো আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ বলে, সেরকম ভাষাতেও উনি কথা বলতেন। এটা কি সত্যি? মানে পাতি বাংলায় যাকে বলে মাঝে মাঝে খিস্তি দিয়ে ফেলতেন, এটা কি সত্যি? উনি তো পরাজিত মুখ্যমন্ত্রী, তাই এটার ব্যাপারে যদি আরও বেশি কিছু বলা হয় তখন মনে হয় যে উনি পরাজয় গেছেন, আর আমি তোমার এখানে এসে বড় বড় বাথেলা মারছি। ওনার স্বভাব, যেটা স্বভাব, এটা ঘটনা, সেই স্বভাবে কিন্তু উনি যে ধরনের যাকে কিভাবে কথা বলতে হবে এবং সেই কথাটা কতটুকু বলা উচিত, কতটুকু না বলা উচিত, আমার মনে হয় যে দিদিমণি এগুলো নিয়ে কোনোদিনই খুব একটা কিছু ভাবেনি। আর যেটা মনে হয় যে ধরো একটা ডিজিকে কি কথায় বলতে হবে, যেখানে 100 জনের মতো ওনার নিচু স্তরে সব অফিসাররা রয়েছে, উনি সেগুলো শুনতেন না, মানতেন না। আর আমাদের কিন্তু খারাপ লাগতো যে এটা কিন্তু ডাইরেক্ট প্রেস হচ্ছে, উনি মনে করতেন যে এটা প্রেসে গেলে বোধহয় এটা খুব একটা মানে ভালো কাজ হচ্ছে, যে আমি সব ওপেন করছি। না, প্রশাসনে যে বসে আছে, যে আজকে ডিএম বসে আছে, সেই ডিএমটাকে একটা বিডিওর সামনে, একটা এসডিওর সামনে সেই ডিএমকে যখন 4টে বাজে কথা বলা হচ্ছে, সুব্রত, এটা আমি জোর দিয়ে বলছি, এটা ঠিক না, এটা ঠিক না। তোমার যদি আমাকে যে বলা থাকবে, তুমি কোনোদিন আমাকে তোমার ছেলে মেয়ে বউ আছে তার সামনে বলবে? তুমি আমাকে ডেকে নেবে, ডেকে নিয়ে গিয়ে বলবো অশোকদা এটা ঠিক করে, তুমি এটা করো না, এটা করো, এটা করো। উনি কি সেগুলো বলতে পারতেন না? আমার তো ঘোর আপত্তি ছিল। আজকে এই পার্টি যে চুরমার এরকম হয়ে গেল, এগুলো তো ছোট 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 ঘটনা হতো। তুমি ভাবো তো, 34 বছর বামফ্রন্ট, 15 বছরে আমরা টিএমসি পার্টি গুটিয়ে গেল।
তুমি ভেবে দেখো, চলো ভারতীয় জনতা পার্টি, কেউ আজকে তুমি আমাকে বলো, তুমি কলেজ লাইফ থেকে সারা জীবনে কোনোদিন এটা ভেবেছো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল ভারতীয় জনতা পার্টি আসবে? কি করে এলো? সবই রিগিং, সবই ভোট। মানুষ, আমাদের এখানে ট্র্যাজেডি কি জানো, মানুষ অল্টারনেটিভ কিছু পায়নি। সিপিএমের সময় দেখো অল্টারনেটিভ কেউ নেই, রোড দিদিমণি আছে, যা ইচ্ছা বলুক, যা কিছু করুক, দে দিদিমণিকে। তৃণমূলের বেলা দেখো মানুষ ঠিক এইভাবে ভেবেছে, আমাদের অল্টারনেটিভ কিছু নেই, আরে বিজেপি দে, তো বিজেপিকে দিয়ে দে। এত লোক ভোট কী করে হলো? আমরা তো তখনই জেনে গেছিলাম 90% ভোট, 94%, 92% ভোট যখন হয়েছে। এই ভোট ইতিহাস বলে বেশি ভোট মানেই হচ্ছে তোমার পরে নেই, ভোট এগেন্সে চলে গেছে। যখন এই ভোট হয়েছে প্রথম ভোটে 22-এ বোধ হয় না, 24-এ যখন এই ভোট হলো, ওই পার্সেন্টেজ, আমি তখন 23-এ হলো, 26-এ হলো, তাই তো? এই 23-এর ভোটে ওই পার্সেন্টেজ দেখে, সুব্রত তুমি একদম একদম একটা সিনিয়র সাংবাদিক এবং পলিটিক্যাল করেসপন্ডেন্ট, তুমি বলো তো, তুমি জেনে গেছিলে যে এই ভোট কোথায় গেল, এই ভোট তৃণমূল পায়নি, লোকে এসে গেছে। তোমার কি কখনো একবারও মনে হয়েছে যে এই যে বিভিন্ন সময় 2017 সালের পর থেকে তোমার কলেজগুলোতে ইলেকশন হয়নি, 2000 ওই রকম আরেকটু ওই 18-18 পর থেকে, এটা তো সম্ভব না, মানে এবং একটা অঙ্ক করে সম্ভব না যে একটা যেটাতে আমরা 2019-এ দেখছি বিজেপি তোমার এত পার্সেন্ট ভোট, সেই পার্সেন্টেজ অফ ভোটটা তোমার 35%-এ পৌঁছে গেছে। সেখানে আমি যখন দেখছি যে একটার পর একটা তোমার যখন ইলেকশন হচ্ছে, গ্রাম পঞ্চায়েত ইলেকশন হচ্ছে, পরিষদ ইলেকশন হচ্ছে, তখন সব ভোট জিতছে হচ্ছে তৃণমূল, এবং সমস্ত জায়গা তৃণমূল দখল করে, তৃণমূল মানে ওখানে তৃণমূল ছাত্র পরিষদ দখল করে বসে আছে, যে তারা মানে ছাত্র পরিষদগুলো, মানে ছাত্র সংগঠনগুলো, এবং অন্য কাউকে ঢুকতে দিচ্ছে না। এই যে জিনিসটা তৈরি করা হলো তৃণমূলের মধ্যে, এটার মধ্যে কোথাও একটা গলতি কি নেই? মানে এটা তো বোঝা যাচ্ছিল যে তোমার পঞ্চায়েত নির্বাচন এবং ধরো তোমার কর্পোরেশন ইলেকশন, মিউনিসিপ্যালিটি ইলেকশন, এগুলো রিগিং হচ্ছে। এবার এটা বোঝা যাচ্ছিল যে এই পার্টি কোথাও না কোথাও মাস বেসটা লুজ করে গেছে, কিংবা অ্যাটলিস্ট অ্যাসেসমেন্ট করার জায়গাতেও নেই, কেননা তারা জানেই না যে ছাত্রছাত্রীদের মর্জি কোন দিকে। তো এবারে যখন লোকে সুযোগ পাচ্ছে, তখনই তো আসল জিনিসটা বোঝা যাবে। এতদিন তো সুযোগ পাইনি। তোমার কি এইটা কখনো মনে হয়েছে? হ্যাঁ, এটা আমার মনে হয়েছে। আমি তোমার একটা কথা বলি, সেটা হচ্ছে যে কলেজগুলোতে ভোট না করা আমাদের অত্যন্ত ভুল হয়েছে। এই যে কলেজ, পঞ্চায়েত, গ্রামগঞ্জে যে আমরা ছোট ছোট ব্যাপারে এগুলো কেন ভোট করতে পারিনি, কেন যায়নি, তো এর কি পেছনে কোনো কারণ ছিল? সেটা আমি জিজ্ঞেস করছি। আমার এখন যেটা মনে হচ্ছে, হয়তো কলেজে যদি ওরকম ভোট হতো, দেখো আমরা সেভাবে তৃণমূল দল ওরমভাবে আসতে পারতো না। কেন তোমাকে একটা কথা বলছি, এটা তোমাকে সত্যি কথা বলছি বারে বার। আজকে শঙ্কুদেব পান্ডা, ও তো পিসি বলতো, ও কিন্তু ওই দিদিমণি 11 সালে আসার পরে ও কিন্তু এই টিএমসি ছাত্র পরিষদ ভাগ নিয়েছিল। হ্যাঁ, আমার মনে আছে, অনেক দূর এগিয়ে গেছিল। আমার সেই সময় ওর সঙ্গে আমার পরিচয় হয়েছিল, এবং ও একজন সাংবাদিক, তো ও কিন্তু ভালো কাজ করতো। তুমি জানো, আমি আজকে এটা বলবো না, শঙ্কুদেব তৃণমূল ছেড়ে যেতে চায়নি। তুমি জানো, আজকে এই কথা বলছি, সেটা হচ্ছে যে লকেট তৃণমূল ছেড়ে যেতে চায়নি। তুমি জানো, অগ্নিমিত্রা তৃণমূল করতে চেয়েছিল। তুমি জানো, আজকে শুভেন্দু যুব কংগ্রেসের ছিল, দিদিমণি ব্লু হোয়াইট বয় ছিল, দিদিমণি পাশে নিয়ে গিয়ে ওকে সভা করতো। তা হঠাৎ যুবা হয়ে গেল কেন আর একটা দল? আমি আজকে জোর গলায় বলছি, এগুলো দিদিমণির ভুল। মানে দিদিমণির ভুলটা তার মানে কোথাও এসে দাঁড়াচ্ছে যে সেটা পিন পয়েন্ট যেটা হচ্ছে, ধরো শুভেন্দুবাবুর যে চলে যাওয়া, হ্যাঁ, শুভেন্দুবাবুর যে এই থেকে বেরিয়ে যাওয়া, আমার মনে আছে সেই সময়টা, হ্যাঁ, আমি কোনো ইলেকশন কাভারেজ বা অন্য কোনো কাজে, আমার মনে আছে মেদিনীপুরে হ্যাঁ, সেই সভাতে, হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় শুভেন্দু থাকবে কি থাকবে না সেইটা থেকে বোঝা যাবে যে শুভেন্দু দলে আছে কি নেই। হ্যাঁ, মনে আছে তোমার? হ্যাঁ, 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 এই যে জিনিসটা তৈরি করা হলো, যার হওয়া উচিত ছিল হ্যাঁ, মানে ন্যাচারাল সাকসেসর ইন তৃণমূল, হ্যাঁ, তাকে সরিয়ে যে একজন আনন্যাচারাল সাকসেসরকে তৃণমূলে নিয়ে আসা, হ্যাঁ। এইটাই কি আমি তোমাকে বলছি, পতনের কারণ? তৃণমূলের এটা একটা সত্যি বড় ভুল।
কেন বলছি তোমাকে, যে দেখো আমরা খবরের কাগজের আমি একজন জার্নালিস্ট এবং আমি একটা রাজনীতি করার লোক, সে যে রাজনীতি করি, এটা খুব ভুল হয়েছে। তোমাকে বলি, আচ্ছা শুভেন্দু দিদিমণির নির্দেশে বা দিদিমণি যা বলতো নন্দীগ্রামটা, ও তো সত্যি, ও তো খাটিয়ে ছেলে, বলিয়ে কইয়ে ছেলে, এবং রীতিমতো একগুয়ে একদম যা কাজ দিত দিদিমণি ও কিন্তু পুঙ্খানুপুঙ্খনে করতো। ওর মতো রাজনীতিবিদ তুমি জানো না। এই শুভেন্দু যখন পলিটিক্যাল সভাগুলোতে দিদিমণি বলেনি, এক দুজন বলেন অভিষেক থাকতো না, শুভেন্দু বলতে উঠল, তুমি জানো হাফ লোক, মানে প্রায় 40-50 হাজার লোকের মধ্যে হাফ লোক শুভেন্দুর নামে স্লোগান দিচ্ছে, শুভেন্দু বলবে কিছু সেইটা নেমে লোকে তালি দিচ্ছে। আমরা এটা নিতে পারলাম না। এটা তুমি বলছো এটা তৃণমূল মানে মমতা ব্যানার্জির কোথাও অসুবিধা লাগছিল এটা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এবং সেইটাই কারণ। তাহলে আজকে তৃণমূল দলটা এরকম ভেঙে গেল কেন? আমার অভিষেকের দোষ দেবো না। আমি একটা এর ধর্নায় একটা ছবি তুলেছিলাম, ইচ্ছা করে, সবাই ভেবেছিল যে ওটা কীভাবে তুললি, আমার সেটা হচ্ছে যে দিদিমণি বলছে আর দিদিমণি আঁচলটা অভিষেকের দিদিমণি তাকিয়ে আছে, বারবার চোখ ছুঁয়ে চলে যাচ্ছে। আমি কেন তুলেছিলাম জানো? মায়ের আঁচলে কিছু শিখতে হবে। দেখো শুভেন্দুর কাছে শেখার ব্যাপার আছে, দিদিমণি এটা জানে। নন্দীগ্রামটা তুমি দিদিমণি সব ওই রকম আন্দোলন, সত্যি এটা বলে লাভ নেই, দিদিমণির থেকেই শেখা, কিন্তু শুভেন্দুকে অস্বীকার করা যাবে না। এত লোক শুভেন্দুকে বলছে কেন? শুভেন্দুকে টাকে করে লোক নিয়ে আসছে। তোমাকে আর একটা ছোট্ট ঘটনা বলছি, একটা মিটিং, শুভেন্দু একা স্টেজে বসে আছে, দিদিমণি কপ্টার করে নামছে, আমি যাচ্ছি, শুভেন্দু একা বসে আছে। আমি এই শুভেন্দু যাও, বলে না অশোকদা যাবো না, কেন ওর মধ্যে তখন সেই অভিমানটা কাজ করছে যে আমি গেলেই লোকজন হই হই করছে, করছে, আর সেগুলো সব শুভেন্দুর ক্ষেত্রে মাইনাস হচ্ছে, প্রত্যেকটা শুভেন্দুকে মাইনাস হচ্ছে। আমি তোমার কথা বলছি, বলো তো এই ভয়টা থাকবে কেন? আমি ওনার ফটোগ্রাফার। এই যে ভিক্টোরিয়াতে বাবুল সুপ্রিয় তখন আমাদের মন্ত্রী মোদি এলো কি একটা জন্য একটা অনুষ্ঠান ছিল, ঝালমুড়ি খেললো যেবারে, না এবার ওই ভিক্টোরিয়াতে যেবারে একটা অনুষ্ঠান ছিল, একটা অন্য লেভেলে আর কি, সেখানে দিদি ওই যে সেই ওই কি লিটারালি হ্যাঁ ওইরকম একটা কি ছিল, তা ওখানে আমি দেখলাম যে যেখানে ওই বিরাট স্লোগান হয়েছিল, জয় শ্রীরাম স্লোগান উঠেছিল। হ্যাঁ, দিদিমণি বেরিয়ে গেল, জয় শ্রীরাম বলতে দিদিমণি বেরিয়ে গেল। ঠিক আছে, জয় শ্রীরাম ওনার ভালো লাগে না, বেরিয়ে গেল। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ঠিক না। জয় শ্রীরাম কে বললো কে না বললো আর বয়ে গেছে। তা এখন শুভেন্দুজি কোথায় যায়, জয় বাংলা বলে শুভেন্দু কি চটি নিয়ে তেড়ে যাবে? কেন তেড়ে যাবে? ওখানে 10টা লোক আছে, জয় বাংলা বললো তাহলে বললো, আর যদি তেড়ে যায় তাহলে ভাবো যে একই জিনিস চলছে। তো সেখানে আমি শুভেন্দুকে দেখি একা হেঁটে ভিক্টোরিয়ার সিঁড়িতে উঠছে। আমার সত্যি ওর সাথে গিয়ে না কথা বলতে ইচ্ছে করলো। আমি চুপ সাইড করে তখন মোদি আসেনি। আমি গিয়ে সিঁড়িতে দাঁড়ালাম। আমি ওকে শুভেন্দু বলি, ও আমাকে অনেক, ওর বাড়ি থেকেও আমাকে চেনে, ওর বাড়ি সবাই আমাকে চেনে। তাই বললাম যে এই শুভেন্দু কেমন আছো, তোর দেখ হ্যান ত্যান, এই অসুবিধা ভালো আছি, তুমি কেউ এসছো হ্যান ত্যান। মোদি আসেন, এই আমি এসছি, আমি একটু দেখা করে চলে যাবো, আমি তো থাকবো না। তুমি জানো তারপরে কি কথা বলেছিল? যে যাও আর বেশি করে আমার সাথে কথা বলো না, বললেই আবার কেস খেয়ে যাবে। তুমি তো বলো তো কেন এটা হবে? কেন আমরা এরকম ভয় ভীতিতে এরকম থাকবো? কেন অন্যদের সাথে কথা বলতে পারবো না? তোমার যারা রাজনীতি, তোমার যারা পাশে যারা আছে, তারা তো দিনরাত তোমার কথা শুনছে, করছে, তারাই ওদের সাথে যোগাযোগ করছে, করছে। তুমি তো এরকমভাবে 1000বার মোদির সাথে কথা বলো, তুমি তো অমিত শাহের সাথে কথা বলো। আমি বলতে পারবো না কেন? আমার মধ্যেও ভয় কাজ করে। আমিও ভাবতাম না এটা করা ঠিক হবে না। তুমি জানো যে একটা রক্ত করে বলে একটা নাটক করি আমি, অধ্যাপকের রোল। তুমি জানো যে যেবার অভয়ার কাণ্ড হলো, চৈতি ঘোষাল ওখানে গিয়ে তালি বেড়াচ্ছে, আমি নবান্নে ঢুকলাম, আমাকে প্রিন্সিপাল সেক্রেটারি এবং মুখ্যমন্ত্রী বাদে সবাই বলে এবার তুমি গেছো, তোমার নবান্ন ওই রক্তকরবী করাটা বন্ধ হয়ে যাবে। আমি কেন? আমি তখনও যাই না। বলে দেখো তোমার নায়িকা চৈতি ঘোষাল কী করে এরকম করে তালি দিচ্ছে অভয়া কাণ্ডে। আমার যারা অফিসে আমাকে ভালোবাসতো সবাই। আমি বললাম তো ওর মতো গেছে, তাছাড়া আমার নাটকের সাথে আমার কী আছে? রুদ্রনীলের সাথে কি কেউ কি কথা বলে না? কথা বলে না? তা পাঠ ওটা তো অভিনয়। বাতুমি যখন নাটক করে, বাতু যখন নাটক করে, তা কী আছে? এগুলো অসুবিধা কী আছে? সত্যি বলছি ভয় পেলাম। এবং তুমি জানো না, আজ আমি বলতে অন ক্যামেরা বলতে বাধ্য হয়েছি। আমি চৈতিকে বললাম, চৈতি যদি তুই এরকমভাবে তালি নিয়ে অভয়া কাণ্ডে এইসব রাত জাগো এইসব করে থাকিস, তাহলে বোধ আমার আর এই নাটকটা করা হবে না। কেন বলবো? আমি কেন বলবো? আমি কেন চৈতিকে এটা বলছো? চৈতি বলছি কী বলছো অসুবিধা? হ্যাঁ না তুই একটু কম কর, এত করিস না। ও তো গিয়ে তালি বাজছে ওখানে, সত্যি অভয়া কাণ্ড। আমি তোমাকে একটা কথা বলি,
অভয়াকাণ্ড নিয়ে আমি তোমাকে বলছি, অভয়াকাণ্ড নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী, আমি জানি না অভিষেক কতটা, আমরা প্রত্যেকটা এমএলএ এমপি তাদের গ্যারান্টি দিয়ে সবারই খারাপ লেগেছিল। দেখো আমি একটা কথা বলছি, যখন একটা খারাপ ঘটনা হয় সেই ঘটনার মধ্যে যারা মনে হয় আমি তাদেরকে প্রত্যেকে সরিয়ে দাও। আমি এটা ব্যক্তিগতভাবে, আমি ওনার মতো প্রশাসন চালাইনি, কিন্তু এটাই হচ্ছে নিয়ম। কিন্তু উনি তাদের হয়ে দাঁড়ালেন, এটা এই আর কি না। এগুলো মানুষের মনে ছোট ছোট ঘটনা, মানুষ পাশাপাশি মেসি, আমি তোমাকে বলছি যে এরকম তো কোনো ঘটনা হওয়ার কোনো কারণ নেই যে অরূপ বিশ্বাসের মতো এতদিন ধরে না হারা একজন মানুষ টালিগঞ্জে হেরে যাবেন, এবং এটা প্রায় বিশ্বাসযোগ্য ছিল না। এই যে ঘটনাটা বাঙালির দুটো তিনটে জায়গায় তো সেন্টিমেন্টে লাগে, ঠিক আছে। একটা তো তোমার অভয় আমরা দেখেছি যে একটা এই ধরনের একটা ঘটনা যখন ঘটে, পাশাপাশি বাঙালির তো একটা বড় সেন্টিমেন্ট হচ্ছে ফুটবল। যত বাঙালি নিজে খেলতে পারুক, আজকাল খেলুক না খেলুক যাই ঘটুক না কেন, এই যে এতগুলো লোক একটা যুবভারতী ক্রীড়াঙ্গনে গিয়ে মেসিকে দেখতে পেল না, এবং লোকে কাকে দেখতে পেল একজন মন্ত্রীর আড়ালে চলে যাচ্ছে মেসি, এবং সেই মন্ত্রী মেসিকে ধরে টানাটানি করছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই মন্ত্রীর আত্মীয় স্বজনরা সেই মেসির চারিদিকে ঘিরে রয়েছেন, এবং কিছু পলিটিক্যাল লোকেরা মেসির সাথে সেলফি তুলে তারপর তারা চলে যাচ্ছে, এবং মাঠ ভর্তি লোক। এই ঘটনাটা কি তোমার মনে হয় না যে এটা অন্যভাবে হ্যান্ডেল করতে পারতো মমতা ব্যানার্জি? এটা একটা বড় ঘটনা, এটা এখন এমন একটা তদন্তের আওতায় চলে এসছে। তোমার এখানে এখন মুখ খুলে কেন, ওই দিন মাঠে তো আমি ছিলাম, মেসি নামলো আর সারা মাঠে ঘুরে মেসি চলে গেল, পুরোটাই ফলো করেছে। আর আমার ফলো মানে ফটোগ্রাফস দিয়েই ফলো করেছি। কিন্তু সত্যি সুব্রত এটা বলতে বাধ্য হচ্ছি যে হ্যাঁ দিদিমণি তোকে বলেছিল তুই রিজাইন কর, ও রিজাইন করেছিল। আবার উল্টো দিকে আর একটা জায়গায় শতদ্রু বিমানবন্দরে অ্যারেস্ট হয়ে গেল। যেটা হয়েছিল অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ। আর আমি তোমাকে সত্যি কথা বলছি যে মুখ্যমন্ত্রী আসবে, যেখানে মুখ্যমন্ত্রী আসবে আর হাজার হাজার লাখো লোক এসছে, ওকে শুধু চোখে একবার দেখবে, 5,000, 8,000, 10,000 সব টিকিট ব্ল্যাকে কেটে সব এসে দেখতে এসছে। সেখানে আমার সরকারি অফিসার, এসপি থেকে শুরু করে আমার মন্ত্রী থেকে শুরু করে তাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে তাদের ছেলে মেয়ে, আমাদের সিও, এটা থাকবে কেন? থাকবে মানে হতে পারে সবারই ইচ্ছা হয় একটু, মেসি মতো লোক একজন কারোর একটা ইচ্ছে হয়। এরা ঘুরেছে সারাক্ষণ মাঠে, মেসির সাথে সাথে ঘুরেছে। আমি একটা সময় লুকিয়ে গেছি, কারণ ওখানে জানে যে অশোক মজুমদার আছে, হয়তো এই ছবিটা দাও, এই ছবি তোলা, এই আমি জানি এই ছবি তোলা মানে হচ্ছে এই ছবি দেওয়া, মেসির সাথে ছবি, তো আমি লুকিয়ে গেলাম। কিন্তু আমি তোমাকে বলছি এটা খুব খারাপ হয়েছে অরূপের ক্ষেত্রে। আমি তোমাকে বলছি অরূপ, সেটা হচ্ছে যে আমরা একটা সময় আমাদের যেটা হয়েছে এটাই সিপিএম পার্টির হয়েছিল, সেটা ভাবতো যে 50 বছর 100 বছর আছে, হ্যাঁ আমরা কি 5 বছর পরে লোকের একটাই সুযোগ থাকে গিয়ে টাঁ করে টিপে দেয়া, মূর্খ টিপে দেবে একটা জায়গায়, ব্যাস ওনার একটাই ওই 1 মিনিটেরই ক্ষমতা। তা আমরাও কি ভাবতাম, আমরা তাই ভাবতাম ওটা আর করতে পারে কখনো, এই আর কি মানে জায়গা নেই, ওকে জানতো না। আর তাছাড়া যে লোকটি আছে, ছেলেটা আমার মনে আছে, হাত জোর করে বলেছিল যে শতদ্রু নামটা বললে, শতদ্রু হাত জোর করে বলেছিল। আমার সামনেই তো ঘটনাগুলো হচ্ছে, খারাপ হয়েছে। এত লোক, মানুষের অনুমান, মেসি কি বলছো তুমি, তাকে গায়ে জড়িয়ে পেটে হাত বুলে টেনে কোলে তোলে, কি ব্যাপার? 100 কোটি টাকা দিলেও ওকে লোকে ওর পাশে ছবি তুলতে পারে না। সারা পৃথিবীর টপ প্রেসিডেন্টরা এরকম করে আছে যে ওর সাথে একটা ছবি তুলবে, তাকে এরকম করা যায়? শতদূর আমি এখানে কোনো দোষ দেখবো না, ম্যানেজমেন্টের দোষ দেখবো, আমি পুলিশের প্রশাসনের দোষ দেখবো যে তারা এটা করেছে, আর দ্বিতীয় দোষ দেখবো আমাদের ক্রীড়ামন্ত্রী। তা আমি এখন এটা দেখো, এর আরও পুঙ্খানুপুঙ্খ আমি তোমাকে বলতে পারি, কিন্তু এটা তদন্তের আওতায় চলে এসছে। আমি এটা মাঠে ছিলে? আমি মাঠে ছিলাম, পুরোটাই ছিলাম। মানে তদন্তকারীরা তোমার কাছেও সাক্ষীর জন্য তাহলে আসতে পারে না, এখন এটা বলবো না, তবে ছবি সংক্রান্ত ব্যাপার নিয়ে অলরেডি আমাকে ভালোভাবেই খুব নক করেছে। আর সুব্রত, আমার ছবি আমার কাছে নেই, কেন সিএমওর ছবি সিএমওতেই পড়ে আছে। আর তবে আমাকে ফোনে খুব ভদ্রভাবেই এটা বলা হয়েছে ছবিগুলো। কিন্তু আমি একটা শুধু এর মধ্যে একটা কথা বলতে পারি,
যে আমাকে আমাকে বলা হয়েছিল যে ছবিগুলো একটু আলাদা করে সরিয়ে দিতে। খুব ঘনিষ্ঠ লোক, মন্ত্রীর কথা তো বলছি, কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ আমাদের, সে আমাকে বলেছিল অশোকদা ছবিগুলো কিন্তু সরিয়ে দাও। এবং আমি এটা বলেছিলাম যে আমি সত্যি সরিয়ে দিয়েছিলাম। ইসমোহর মোহনবাগান একটা ফোল্ডার করে রেখে দিয়েছিলাম, ওটা ফোল্ডারটা টাক করে খুলে বলবে ইসমোহর মোহনবাগান, তুমি ভাবে ওর মধ্যে সবাই তো আর দেখবে না ওটা খুলে কী আছে না আছে, এরকমভাবে করা আছে। এখন তদন্তের মধ্যে থেকে ইচ্ছে আর আমার বেশি আমাকে প্লিজ জিজ্ঞাসা করো না, কারণ আমি জানি যে এটা একটু বহুদূরে যাবে। কারণ শতদ্রু ও ইন্টারন্যাশনালি ও এইসব কাজকর্ম করে, ও জানে রুল একটা। তাছাড়া মাঠের মধ্যে তুমি দিয়েছো ওই ইডেন ভাঙা, এটা কোনোদিন হয়েছে? আমি সেই ওই না একটা হয়েছিল দাদা, আমি সেই ছোটবেলা যেদিন ভারত আর ওয়েস্ট ইন্ডিজের একটা খেলা হয়েছিল, আমি তখন খুবই ছোট, ওয়েস্ট ইন্ডিজ হেরে গেল, ভারত জিতে গেল, ম্যাসাকার একটা ব্যাপার আর কি। খারাপ হয়েছে, সত্যি খারাপ হয়েছে। এরকম খারাপ জমতে 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 একটা পার্টির 15 বছরের মধ্যে আমরা বলছি দেখো এটা বারবার আমরা চলে এসেছি, আবার কিছু নেই কেন। এটা ঘটনা যে আজকে ওনাকে অনেক রকমভাবে মিডিয়া বলছে, অনেক রকমভাবে সোশ্যাল মিডিয়া বলছে, যা ইচ্ছা তাই বলছে। আমি এভাবে বলছি না, কিন্তু একটা ঘটনা আমার খারাপই লাগছে। হ্যাঁ, সেটা লাগারই কথা, কারণ আমি মমতাকে দেখেছি দীর্ঘদিন, এবং আমার যেটা দুঃখ লাগছে সেটা আমি তোমাকে পরিষ্কার বলি। সেই দুঃখ লাগার জায়গাটা তোমায় বলি, তুমি এটা নিয়ে সেন্টিমেন্টাল হয়েও না, একজন সাংবাদিকের অত হওয়া উচিত না। তাও আমি তোমাকে যে জিনিসটা বলতে চাইছি সেটা আমি বলি, যে ইন্দিরা গান্ধীও কিন্তু হেরে গেছিল 1977 সালে, ঠিক আছে? ইন্দিরা গান্ধী কিন্তু ঘুরে দাঁড়াতে পেরেছিলেন। ইন্দিরা গান্ধী থাকাকালীন কংগ্রেসের দুবার ইন্দিরা গান্ধীর হাত থেকে কিন্তু কংগ্রেসের সিম্বল চলে গেছিল। প্রথমবারে জোড়াবলদ থেকে গাই বাছুরে চলে যেতে বাধ্য হয়েছিলেন উনি, দ্বিতীয়বারে গাই বাছুর থেকে উনি হাত চিহ্নে চলে যেতে বাধ্য হয়েছিলেন। তা সত্ত্বেও ইন্দিরা গান্ধী কিন্তু যে প্রমাণ করে ছেড়েছিলেন যে তিনি আসল কংগ্রেস, মানে ইন্দিরা কংগ্রেসটাই আসল কংগ্রেস, ভোটের মাধ্যমে, মানুষের মাধ্যমে। দুঃখের ব্যাপার সেটা আমার পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে এই জায়গাটাও হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকবে না। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এইরকম একজন মানুষ, যার কি বলবো একটা মাস সাপোর্ট আমরা দেখেছি যে কোন জায়গায় যেতে পারেন, সেইটা এইভাবে লুজ করাটা খুব দুঃখের নয় কি? না দেখো, এটা খুব দুঃখের। আবার একটু অন্যরকম হয়ে যাব, সেটা হচ্ছে যে এই যে ডিম ইট, এই যে অভিষেককে ছোড়া হলো, এই ডিম ইট উড়িষ্যায় আমার ঠিক এখন মনে পড়ছে না, কোনো এক মিটিংয়ে ওই ইন্দিরা গান্ধীকেও আমার ঠিক মনে পড়ছে না, ছড়া হয়েছিল 1975 হবে 75। তা ঘটনা হচ্ছে ইন্দিরা গান্ধী ঘুরে আসাটা, ওদের যে পলিটিক্যাল স্ট্যান্ড বা অল ইন্ডিয়া যেটা ব্যাপার, আর টিএমসির ঘুরে আসাটা, ওদের আমাদের মধ্যে তোমার ইন্দিরা গান্ধী যখন হেরে গেল, তোমার মনে হয়েছে যে তখন সবাই ইন্দিরা গান্ধী থেকে সরে গিয়ে অন্য জায়গায় চলে গেছিলো? তা তো যায়নি। তা আমাদের এই কটা এমএলএ, এই কটা এমপি, হ্যান ত্যান, তারা তো দ্রুত নিজেদের মতো করে বাঁচবে, নিজেদের মতো করে পার্টি করবে, এটা ভাবছে কি করে? ভাবছে তার মানে হচ্ছে যে একটা কোথাও নিশ্চয়ই বিক্ষোভ ছিল, যেটা চাপা ছিল বা চেপে রাখা হয়েছে। এই এন্টার বিক্ষোভ যদি থাকে, তাদের চাপা ক্ষোভ থাকে, এর পুরো দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেককে নিয়ে আজকে যারা দোষ দিচ্ছ, অভিষেকের কি দোষ? অভিষেকে তো তুমি আগলে এসছো, অভিষেকের কোনো দোষ নেই। আমার ছেলে যদি এখন রাজনীতির কথা আমার মতো কথা বলবে না, আমি যেভাবে জোরে কথা বলি ছেলেকে, তখন ছেলে আমার বাবা আসছে। তা অভিষেক একটা ইয়াং ছেলে, তার বেশভূষ, আসা যাওয়া, হ্যান ত্যান, কথা বলা, সেই টোন একটু তার অন্যরকম হবে। সে খুব ছোটোবেলা থেকে তোমার পিসির সাথে, মানে পরে দিদি বলে, তার সাথে থেকে এসছে, কিন্তু ঘটনার মধ্যে তার মতো করে সে রাজনীতি করবে, একে এটা বলেছে। রাজীব গান্ধীর মতো রাজনীতি করবে, রাহুল সোনিয়া গান্ধীর মতো রাজনীতি করবে, এটা আমি বলছি না, কিন্তু এটা ঘটনা। দিদি, এই বার্তাটা ছিল, সেটা হচ্ছে তোমারকেই দায়িত্ব নিতে হবে। সুব্রত, আমি সেই দায়িত্বের কোনো কিছু খুঁজে পাচ্ছি না। কাদের নিয়ে পার্টি করবেন? আর দেখো, এটা বলতে পারি না তুমি যেটা বলছো, আর দেখতে পাচ্ছি না টিএমসি ঘুরে আসবে কিনা, এগুলো এখন বলার সময় আসেনি, ইতিহাস বলবে। ভারতীয় জনতা পার্টি এসছে, বিজেপি পার্টি এসছে, এই মাটি লাল ছিল,
এই মাটি সবুজ হয়েছে, এখন এই মাটি গেরুয়া। এবার মানুষ কিভাবে নেবে, মানুষ কিভাবে রাখবে, সেটা মানুষের ব্যাপার। আমি ওই গণনায় যাচ্ছি না। আমাদের সবাইকে, আমাদের মা, ভাই, বোন, এই সবাইকে যে স্বপ্ন দিদিকে দেখে 11 সালে শুরু হয়েছিল, সেই স্বপ্নটা থাকছে না, স্বপ্নটা ভেঙে যাচ্ছে। এইটাতে আমার এই স্বপ্ন ভাঙার জন্য তুমি মানুষকে দোষ দিতে পারবে না, নেতা নেত্রীদের দোষ দিতে পারবে না। তোমাকে দোষ নিতে হবে, তোমাকেই হজম করতে হবে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে, এই হারের দায় নিতে হবে, এবং ঘুরে দাঁড়ানোর মতো করে কাজকর্ম করতে হবে। আর তোমার সবার কথা শুনতে হবে। কেউ হারতে চায় না, ইন্দোনেশিয়া হেরেছে, হারতে চায় না, কেউ হারতে চায় না। প্রচুর কাজ করেছে, এসব বলে লাভ নেই। আজকে এই সরকার এসে নামগুলো পাল্টাচ্ছে, কিন্তু একটা কাজকে বন্ধ করে দিয়েছে, যে এইটা করতে দেবো না, এটা বন্ধ, তা তো হয়নি। ওনারই ডেভেলপমেন্টের কাজ। এই তো মা ক্যান্টিন ছিল, ওটাকে উনি মা আহার করে দিয়েছে। হ্যাঁ, ডিম দিত, ওটাকে মাছ করে দিয়েছে। একই ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে, তোমাকে বলছি যে আমাদের পার্টির সামনে, তোমার সাথে বেশ কিছুদিন আগে কথা হয়েছিল, ইডিওলজি মানে একটা রাজনৈতিক দল, সিপিএম, কংগ্রেস, নকশাল, সবারই একটা ইডিওলজি, সবারই একটা ইডিওলজি আছে। তুমি একটা পার্টি করতে এসছো, তুমি একে সাপোর্ট করছো, ইডিওলজি এসছে, ভালো করছো। আমি এই ব্যাপারে হাসির কথা বলি যে আমার মেয়ে আশুতোষে পড়তো, তাকে দাঁড় করানোর জন্য বলেছিল। আমি বললাম, হেই তুই সিপিএমের কেন দাঁড়াচ্ছিস, কী ব্যাপার? বললো, বাবা তোমাকে দুটো কথা বলি শোনো, আমি সিপিএম করি না, টিএমসি করি না, কিচ্ছু করি না, কিন্তু এই তৃণমূলের দলে একদল ছেলে মেয়ে আর সিপিএমের দলে একদল ছেলে মেয়ে, ওদের না ভালো দেখতে, জানো তো, ওরা খুব ভালো, মানে কথাবার্তা ভালো বলে, আর এরা যে কী বলে কিছুই বুঝি না। এটা হাসির ব্যাপার না, এটা খুব সায়েন্টিফিক হইতে যদি তুমি ভাবো, তাহলে কিন্তু ইন্টারেস্টিং। দীপশিয়া যারা আজকে সিপিএমের লিড জায়গাগুলো নিয়েছে, তাদের সাথে কথা বলে তুমি 2 মিনিটের জায়গায় 20 মিনিট কথা বলতে পারবে। আমি এদের মেয়ের খুব বলছি, এদের সাথে কথাই বলা যাবে না। তাহলে এই দায়িত্ব নিয়ে তোমাকে ঘুরে দাঁড়াতে গেলে যে অনুষ্ঠানগুলো করতে হবে, যে প্রোগ্রামগুলো করতে হবে, আমি এখনো অবধি সেই সম্ভাবনা সুব্রত দেখছি না। কেন? দিদিমণি তার মেজাজেই আছে, তার মতো করেই সে ভাবছে। আর যারা রাজনীতিতে এই বেরিয়ে গিয়ে আর একটা টিএমসি করেছে, দেখুন পশ্চিমবাংলার লোক কিন্তু বিহার, ইউপি, মধ্যপ্রদেশ ওই রকম ভাববেন না। বাঙালি মানুষ, পশ্চিমবাংলা থাকা, জল, বায়ু, এখানে রামকৃষ্ণ, বিবেকানন্দ, দিদিমণি যেটা বলে রবীন্দ্রনাথ, এই জায়গা থেকে লোকে একটু গান করবে, লোকে একটু সিনেমা দেখবে, লোকে সিনেমা তৈরি করবে, কবিতা লিখবে, এই রকম মানুষরা এখানে বেশি এখানে আছে। সেখানে সব কিছু জিনিস তুমি চাপিয়ে দিতে পারবে না। আমি তোমাকে বলছি সেটা হচ্ছে যে আমার মাঝে মধ্যে মনে হচ্ছে যে আমাদের এই সরকার ওদের খুব তাড়াতাড়ি সব কিছু চাপিয়ে দিচ্ছে। না, সেটাও এখনো বলার সময় আসেনি, সেটা আবার মানে একটা অ্যাসেসমেন্ট করতে একটু সময় দেখো, তোমাকে আজকে আমি এইখানেই শেষ করব। একটা জিনিস আমি প্রশ্ন করে আর বিব্রত করতে চাই না, সেটা হচ্ছে কিন্তু সেটা নিশ্চয়ই আগামী কিছুদিনের মধ্যেই আমরা ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা দেখতে পাবো যে তৃণমূল সম্পর্কে মমতা ব্যানার্জি থাকা সত্ত্বেও যে জায়গাটা তৈরি হয়ে গেছিল, সেটা হচ্ছে তৃণমূলের সব নেতা চোর। এই জায়গাটা যে তৈরি হয়েছিল, এটা তুমি নিশ্চয়ই তার কিছুটা আভাস ইঙ্গিত পেয়েছিলে, কিন্তু সেই প্রসঙ্গটার মধ্যে আমি ঢুকতে চাই না, কারণ এটা একটা খুব জটিল টপিক, এবং সেই জটিল টপিকটা আমার মনে হয় যে পুলিশ ইত্যাদি মানে এদের হাতে ছেড়ে দেওয়াই ভালো, নাকি? না, তুমি তো কথাটা বলেই দিয়েছো। তো বলে দিলে আমি এর মধ্যে রয়েছি, তাহলে আমার উত্তর দেওয়ার তো কোনো ব্যাপার নেই, উত্তর দিতেই হয়। উত্তর দেবো না কেন? আচ্ছা, তুমি যেটা বললে সেটা যে তুমি একজন জার্নালিস্ট আর শিক্ষিত মানুষ, তাহলে তুমি দেখেছো যে এই সরকার চলে যাওয়ার পর বা সরকারের আগে থেকে কিভাবে দুর্নীতি হয়েছে। শিক্ষা ব্যবস্থা পার্থতা জেলে গেছে, কারি টাকা, সুটকেস ভর্তি গয়না, এগুলো কোত্থেকে পাওয়া যাচ্ছে? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, বালু অ্যারেস্ট হয়েছে, আবার টিকিটও পেয়েছে। তারপরে সেই টিকিটে বলা হয়েছে যে ওর বিরুদ্ধে কোনো জিনিস প্রমাণ হয়নি, অত্যন্ত ভালো, সৎ। যদি ঘুরে দাঁড়াতেই হয় তৃণমূলকে, এই সরকার এই যে এতগুলো দুর্নীতি আমাদের সামনে প্রকাশ করছে,
তারপর এই তৃণমূল দল ভেঙে যাওয়া, এইটাকে ঘুরে দাঁড়াতে গেলে যাদেরকে নিয়ে এসে এই রাজনীতির যে কঠিনভাবে যে লড়াই, সেই লড়াই করার মতো শক্তি তৃণমূল দল এখন যারা থাকলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোশ্চেন মার্ক, সত্যি আছে তো? আছে তো? তুমি এই প্রশ্নটা আমাকে কেন করলে? সত্যি তো দেখে সেই ব্যাপার দুর্নীতি। এই তো তোমাকে একটু আগে বললাম, পাট ক্ষেতের মধ্যে 3 কোটি টাকা পাওয়া যায়, এরকম দুর্নীতি। এগুলো হচ্ছে কেন? সুজিত কেন অ্যারেস্ট হলো? আমরা তো বলতাম লেকটা ওটা করে সুন্দরভাবে রেখে দিয়েছে। আমি তো অবাক হয়ে গেছি, সুজিতের সাথে আমার ও সুভাষ চক্রবর্তী আমল থেকে ছিলাম, যে ও এত সম্পত্তি, ওর ছেলের রেস্টুরেন্ট যেখানে কোনো কিছুই নেই, একটা ফলস রেস্টুরেন্ট যেখানে কিছু টাকা পয়সা সব লেনদেন হতো। তাহলে আমি দেখতে পাচ্ছি যে দেখো, তুমি সবাইকে চুরি করতে বলেছো, এটা বলছি না, যে মানে আমি একটা কথা এরমভাবে বলি যে আমি যে পার্টিটা এলাম, সে পার্টিতে আমি যাদের নিয়ে এলাম সবাই চোর, আমি এভাবে বলছি না। কিন্তু ঘটনা দেখা যাচ্ছে যে এখন এটা আসার পরে যেগুলো ছোট 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 আমরা ঘটনাগুলো দেখছি, তা এই ঘটনা যদি আজকে এই সরকার এসে এগুলো বার করে আমাদের সামনে নিয়ে আসছে, তারপরে তুমি এই সুপ্রিমো এই টিএমসি, এটা তো ঘটনা। তৃণমূল দলটা যাই হোক, থাকুক না থাকুক, এটা তো মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৃষ্টি করেছে, তুমিও তো ভালো করে জানো। কিন্তু সেই সিম্বলটা থাকবে না, সেই সিম্বলটা আরও উড়ে এসে কতগুলো লোকজন হাতে চলে যাবে। এর দায় তোমাকে নিতে হবে, এর দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে, তাকেই বলতে হবে, তাকেই বলতে হবে এবং তাকেই ঘুরে দাঁড়াতে হবে। সেই সময়, সেই বয়স সত্যি তোমার আছে তো? বা সেই লোকগুলোকে তুমি নিয়ে আসবে তো? ওই 4টে লোক নিয়ে ওরমভাবে গিয়ে হলে না, সেই ধরনের ছেলে মেয়েকে তুলে আনতে হবে তো। দেখো, ছাই চাপা আগুন, আমি সবসময় বলি সিপিএম পার্টি হচ্ছে ছাই চাপা, টিকি করে জ্বলে। যখন বেরোবে না, আমি তোমাকে আজকে বলে দিচ্ছি, তুমি ভাবতে পারবে না। এবারে পার্সেন্টেজ দেখো, তৃণমূল কোথায়, সিপিএম এটা। তাহলে এইটা করতে গেলে যে দম দরকার, যেভাবে একটা পার্টিকে করতে হবে, আমার মনে হয় সেটা সবাই ওই দিদিমণির দিকেই, আমরা সেই এক পার্টির অবস্থা ওর দিকেই তাকিয়ে আছি। না, সবাইকে ঘুরে দাঁড়াতে হবে, সবাই লুকিয়ে আছে, কেউ কিছু নেই। হ্যাঁ দিদি কী বলবো, এরকম হয় নাকি কখনো? হ্যাঁ দিদি কী বলবো, হ্যাঁ যাবো, মহা মুশকিল। এরকমভাবে একটা দল চলে নাকি? এই দল যে চলবে না বলেই তো দলের এই আজকে এই অবস্থা। ঠিক আছে, আজকে অনেক আড্ডা হলো। আমাদের পডকাস্টের মধ্যে অনেক ইন্টারেস্টিং জিনিস আমরা জানতে পারলাম, আশা করি আপনারাও জানতে পারলেন। যে কথাগুলো অনেক সময় প্রকাশ্যে বলা যেত না, আরও অনেক প্রকাশ্যে হয়তো বলার রাস্তা ছিল, কিন্তু অশোক মজুমদারকে আমি যতদূর দেখেছি, অশোক মজুমদারের যে কতগুলো এথিক্স আছে, সেই এথিক্সের বাইরে উনি গেলেন না। উনি যদি যেতেন তাহলে হয়তো আরও অনেক তথ্য আমরা পেতাম। যাকগে, কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয় আজকের পডকাস্টটা খুব গুরুত্বপূর্ণ একটা পডকাস্ট, এবং এই কারণে আমি অশোক মজুমদারকে দ্বিতীয়বার এখানে আসতে বলেছিলাম। আশা করি আপনাদের এই পডকাস্টটা ভালো লেগেছে। আগামী সপ্তাহে আমাদের সঙ্গে নতুন করে দেখবেন, নতুন এপিসোডে দেখবেন মুখে মুখে। দেখতে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করতে থাকবেন। নমস্কার।